আমার নাম বাপি। আমি ত্রিপুরার বাসিন্দা। আমার বাবা একটি বড় ব্যবসায়ী ছিল, যা তার মৃত্যুর পর আমি দেখাশোনা করেছি। একদিন অফিস থেকে বের হয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। এমন সময় ডান দিকে একজন সুন্দরী যুবতী মেয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে ভিক্ষা করছিল। ওকে মোটেও ভিখারির মতো লাগছিল না। মনে হচ্ছিল ভালো পরিবারের কোনো শিক্ষিত মেয়ে। আমার মনে হলো তাকে সাহায্য করা উচিত। তাই আমি গাড়ি থামিয়ে তাকে ভিক্ষা করার কারণ জিজ্ঞাসা করলাম। আমার কথা শুনে মেয়েটির চোখে জলে ভরে গেল এবং সে বলল, আমার মায়ের শরীর খুবই খারাপ। মা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। মায়ের চিকিৎসা করানোর টাকা তার কাছে নেই। আমি দ্রুত তাকে গাড়িতে বসিয়ে তার সাথে তার বাড়িতে গেলাম। তার মায়ের অবস্থা সত্যিই খুব খারাপ ছিল। আমি তার মাকে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করলাম এবং নিজের খরচে তার সমস্ত চিকিৎসা করিয়েছিলাম। দুদিন পর তার মা সুস্থ হলে আমি নিজেই তাদেরকে বাড়িতে নামিয়ে দিয়ে এসেছিলাম। মেয়েটি খুব খুশি হয়ে বারবার আমাকে ধন্যবাদ জানাচ্ছিল। তার নাম টিকলি। মা ছাড়া টিকলি এই পৃথিবীতে আর কেউই ছিল না। তার সরলতা আমি খুব মুগ্ধ হয়েছিলাম। ওকে দেখে আমার হৃদয় উথাল পাতাল হতো। 2-4 বার দেখা সাক্ষাতে আমি ওর প্রেমে পড়ে যাই। আমি আমার অফিসে ওকে একটা চাকরি দিলাম। কয়েকদিনের মধ্যেই টিকলির প্রতি আমার ভালোবাসা বাড়তে থাকে। তার আস্তে আস্তে কথা বলা, বড় বড় চোখের পাতা উঁচিয়ে আমার দিকে তাকানো আমার হৃদয়কে পাগল করে দিত। মাত্র 1 মাস পরেই একদিন আমি তাকে বললাম যে আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার কথায় সে অবাক হলেও পরের মুহূর্তে সে খুব খুশি হলো। সে বিশ্বাস করতে পারছিল না যে আমার মতো একজন ধনী তার মতো একজন গরিবের মেয়েকে বিয়ে করতে পারে। তার মায়েরও এতে কোনো অমত ছিল না, বরং সেও খুব খুশি ছিলেন, কারণ তার একমাত্র মেয়ের বিয়ে ভালো জায়গাতেই হচ্ছে। আমার বাবা মা এই পৃথিবীতে নেই। আমার এক দিদি আছে, তাকে সম্বন্ধ করতে পাঠিয়েছিলাম, কিন্তু দিদি ফিরে এসে বলল তাদের খুব ডিম্যান্ড। তারা বলেছে, তোমার ভাই যদি আমার মেয়েকে বিয়ে করতে চায় তাহলে আগেই তাকে তার সমস্ত সম্পত্তির অর্ধেক আমার মেয়ের নামে লিখে দিতে হবে। ওদের তুমি যেমন ভাবো তারা সেরকম নয়। দিদির কথা আমি বিশ্বাসই করতে না পেরে সোজা টিকলির বাড়িতে চলে গেলাম। ভেবেছিলাম টিকলি আর ওর মায়ের সঙ্গে বসে কথা বলবো। তিনি যদি চান যে আমি আমার অর্ধেক সম্পত্তি তার মেয়েকে দিয়ে দিই, তাহলে আমি সেটাও করতে রাজি ছিলাম। আমি টিকলিকে ছাড়া থাকার কথা ভাবতেই পারছি না। হয়তো টিকলির মা তার মেয়ের ভবিষ্যৎ নিয়েই চিন্তিত, যে ভবিষ্যতে আমি তার মেয়েকে ছেড়ে দিতে পারি। তাই সে তার মেয়ের নিরাপত্তার জন্য এটা করতে চান। সেজন্য আমি এটা করতেও রাজি ছিলাম। কিন্তু দেখলাম যে টিকলি বাড়ির দরজা তালা বন্ধ। আমি আশেপাশের লোকজনের কাছে জানতে চাইলে তারা বলল যে তারা এখানে ভাড়া থাকতো। গতকাল তারা চিরদিনের জন্য এই শহর ছেড়ে চলে গেছে। আমি খুব অবাক হয়েছিলাম যে টিকলি এই সম্পর্ক নিয়ে খুব খুশি ছিল এবং তার মায়েরও বিয়েতে কোনো আপত্তি ছিল না। তবুও তারা কেন সব কিছু ছেড়ে এভাবে চলে গেল? আমি পাগলের মতো টিকলিকে খুঁজে বেড়াচ্ছিলাম। এমনকি তার মোবাইল ফোনে ফোনও করেছিলাম, কিন্তু আমি আর তাকে খুঁজে পেলাম না। আমি তাকে সারা ত্রিপুরা শহর খুঁজলাম, কিন্তু জানি না সে কোথায় গেছে। ধীরে ধীরে মাস কেটে গেল। ওর ফোন নম্বর তখনও বন্ধ। আমি অবাক হলাম যে সে যদি আমাকে বিয়ে করতে নাই চায়, তাহলে কেন সে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল? আর যদি রাজি থাকে, তাহলে শহর ছেড়ে চলে গেল কেন? আমার দিদি আমাকে বলতেন, কিছু মানুষ এতটা যোগ্য হয় না যে তাদের সম্মান এবং প্রত্যাশার থেকে বেশি কিছু পাওয়ার। তোমার মন খাঁটি, তাই তুমি সবাইকে নিজের মতো ভাবো, সবাইকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলো, কিন্তু সবাই তোমার মতো নয়। এখন এই মেয়েটিকেই দেখো, তুমি তার জন্য কি না করেছো। আর দেখো গিয়ে সে তোমাকে ছেড়ে অন্য কোনো ছেলের সাথে পালিয়ে গেছে। তাই তুমিও সেই মেয়েকে ভুলে যাও। আমি তোমার জন্য এমন সুন্দর মেয়ে খুঁজে দেব যে তুমি তাকিয়ে থাকবে। আমি বললাম, কিন্তু দিদি, তাকে আমি বিয়ে করব শুনে সে খুব খুশি হয়েছিল। তাহলে সে আমাকে ছেড়ে অন্য কোনো ছেলের সাথে কেন যাবে? দিদি বলল, হয়তো সে তোমার থেকে বেশি ধনী ছেলে পেয়ে গেছে, তাই সে তোমাকে ছেড়ে চলে গেছে। এ সময় আমি দিদির সামনে কিছুই বলতে পারলাম না, কারণ সে আমার মায়ের মতো ছিল। আমি তাকে খুব সম্মান করতাম। আমি টিকলির জন্য আমার সব কিছু উৎসর্গ করেছিলাম, তাই তাকে ভুলে যাওয়া সহজ ছিল না। সে আমার মন ভেঙে দিয়েছে,
আমার সাথে প্রতারণাও করেছে। মেয়েরা আমার জন্য পাগল ছিল, তারা আমাকে বিয়ের প্রস্তাব দিত, কিন্তু আমি আমার স্ত্রী হিসেবে এমন সাধারণ একজন মেয়েকেই চাইতাম যে আমাকে সত্যিকারে ভালোবাসবে এবং সে একজন সহজ সরল মেয়েই হবে। টিকলি সেই রকমই মেয়ে ছিল, তাই আমি তাকে মনে প্রাণে ভালোবাসতাম। আমি টিকলিকে খুঁজতে আকাশ পাতাল এক করে ফেলেছি, কিন্তু আমি জানি না পৃথিবীর কোন কোণে সে ছিল। এভাবে 2 বছর কেটে গেল। একদিন যখন দিদি বলল, এখন আমি তোমাকে বিয়ে দিয়েই ছাড়ব, আর কতদিন তুমি তার চলে যাওয়ার দুঃখ জিইয়ে রাখবে? সে যদি তোমার সাথ দিত, তাহলে তোমাকে মাঝপথে ছেড়ে যেত না। আমি আর তোমার জিজু শুধু তোমার কারণে এই বাড়িতে আছি। এবার তাড়াতাড়ি বিয়ে করো, যাতে আমিও বাড়ি থেকে যেতে পারি। আর কতদিন এখানে থাকবো? আমার দিদি আর তার স্বামী এই বাড়িতেই থাকতো। সে আমার সৎ বোন, তবুও তিনি আমার খুব যত্ন নিতেন। তিনি আমার জীবনে প্রতিটি মোড়ে আমার সাথ দিতেন। আমার বাবা 2টি বিয়ে করেছিলেন, একটি বাড়ির ইচ্ছা অনুসারে, অন্যটি তার নিজের পছন্দ অনুসারে। বাবার প্রথম পক্ষে থেকেই একটা মেয়ে ছিল, সে আমার থেকে 12 বছরের বড়, এবং আমি বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রীর, যাকে বাবা তার পছন্দ অনুসারে বিয়ে করেছিলেন। যেদিন বাবা আমার মাকে বাড়িতে নিয়ে আসেন, সে সময় আমার বয়স 2 বছর। প্রথমে আমার ঠাকুরদা বাবার অনেক বিরোধিতা করেছিলেন, কিন্তু যখন তিনি দেখলেন যে আমার মা তাকে এই বাড়ির উত্তরাধিকারী দিয়েছেন, তখন তিনি আমার মাকে মেনে নিলেন। তারপর মা এবং আমি সেখানে থাকতে শুরু করি। আমি বড় হওয়ার সাথে সাথে পরিবারের সবার কাছ থেকে ভালোবাসা পেতে শুরু করি, কিন্তু আমার দিদি আমাকে 2 চোখে দেখতে পারতো না। সে বলতো, তুই একটা অপায়া। তুই বাড়িতে আসার পর থেকে সবাই তোকেই আমার চেয়ে বেশি ভালোবাসে। তুই আসাতেই সবাই আমাকে অবহেলা করতে শুরু করেছে। মাঝে মাঝে আমাকে মারধরও করতো। আমি বাবার কাছে নালিশ করতাম, আর বাবা বলতেন, তোমরা দুজনই ভাই বোন, তোমাদের মা আলাদা, কিন্তু তোমরা দুজনই আমার সন্তান। এভাবে ঝগড়া করতে থাকলে সবাই কি তোমাদেরকে ভালো বলবে? আমি বাবাকে বলতাম যে আমি দিদির সাথে ঝগড়া করি না, সে আমাকে মারে। একদিন আমার মাও আমাকে বলতেন যে কোনো নারী, সে বাড়ির হোক বা বাইরের, সর্বদা তাকে সম্মান করা উচিত। আর তোমার দিদি তোমার চেয়ে বড়, সে কিছু বললেও নীরবে তার কথা মেনে নিও এবং কখনো তার সাথে তর্ক করো না। এটাই ভালো বাচ্চার লক্ষণ। দিদিরা তো ভাইয়ের খুব যত্ন নেয়। আমার মায়ের উপদেশ শুনে আমি দিদিকে বলতাম, ঠিক আছে দিদি, এখন থেকে আমি তোমার সব কথা মেনে চলবো। একথা শুনে বাবা আদর করে আমার কপালে চুমো খেতেন, আর দিদি রেগে ঘর ছেড়ে বেরিয়ে যেত। ধীরে ধীরে আমি বড় হলাম। একদিন আমার মা সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় গভীর চোট পেলেন, যার কারণে তিনি 2 দিন কোনো রকমের শ্বাস নিতে থাকলেন। কিন্তু 3য় দিন তিনি আমাকে সহ এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। তখন আমার বয়স 11 বছর। আমার মনে হচ্ছিল যেন মৃত্যু আমাদের ঘরে আসার পথ খুঁজে পেয়ে গেছে, কারণ পরের 2 বছরের মধ্যে আমার দাদা দাদিও চলে গেলেন। আমার বাবা এই 3টি মৃত্যুতে সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে পড়েন। এখন তিনি আমার আগের থেকেও বেশি যত্ন নিতে শুরু করলেন এবং আমার বড় মাকে বলতেন, এখন এই ঘর দেখে শুনে রাখার দায়িত্ব শুধুমাত্র তোমার। তিনি বাবার সামনে আমার সাথে খুব আদর করে কথা বলতেন, আর বাবা যখন রুম থেকে চলে যেতেন, তখন তিনি আমাকে বলতেন, তুই আমার সৎ ছেলে, তোর মায়ের সাথে তুইও মরে গেলে ভালো হতো। যেদিন থেকে তোরা মা ছেলে আমাদের বাড়িতে এসেছিস, সেদিন থেকে আমাদের বাড়ির নজর লেগে গেছে। আগে বাড়িতে কত সুখ ছিল, তোদের অপায়া মুখ যখন থেকে এই বাড়িতে এসেছে, সেদিন থেকে এই বাড়ির সুখ হারিয়ে গেছে। তিনি আমাকে অভিশাপ দিতে দিতে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। আমি অনেকক্ষণ কাঁদতে থাকি যে আমার কি দোষ, আমি কি সত্যি অপয়া? আমাদের এখানে আসার ফলে এই বাড়িটা সত্যি তো খালি হয়ে গেছে। চোখের সামনে আমার মায়ের মুখ ভেসে উঠত। তিনি কিভাবে কাঁদতেন আর বলতেন আমার সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। কখনো কেউ আমার কাপড় কেটে দেয়, কখনো আমি রান্না করলে লবণ বেশি হয়ে যায়, আবার কখনো কখনো খাবার পুড়েও যায়। আমি অবাক হয়ে ভাবি, এসব কিভাবে হয়? বাবা মাকে বুঝিয়ে বলতেন, এইসব তোমার মনের ভুল। মা বললেন, এসব আমার মনের ভুল নয়, আমি যখন থেকে এখানে এসেছি আমার সাথে এসবই হচ্ছে। কখনো আমাকে ফোন করে কেউ অদ্ভুত কণ্ঠে আমাকে ভয় পাওয়ায়। আমি বুঝতে পারি না কেউ আমাকে কেন ভয় দেখাতে চায়। বাবা মাকে বোঝায়, তো এরকম কিছুই না, তুমি নিজেই উল্টোপাল্টা ভাবতে থাকো। মা বলতেন, আমি তোমাকে নম্বর দেখাচ্ছি, আমি মিথ্যা কথা বলছি না।
মা মোবাইলটা দেখাতো, কিন্তু তাতে কোনো নাম্বারই থাকতো না। বাবা বলতেন, দেখেছো, আমি ঠিক বলেছি, তোমার কল্পনার রোগে ধরেছে। আমি তো বলি তুমি মাথার ডাক্তারের কাছে যাও। সারাদিন টিভিতে সিরিয়াল দেখে দেখে তোমার মস্তিষ্ক উল্টোপাল্টা ভাবছে। মা বললেন, সারাদিন তো ঘরের কাজেই ব্যস্ত থাকি। তোমার মা তো সব কাজের মেয়েকেই ছাড়িয়ে দিয়েছে, আমাকে দিয়েই সব কাজ করিয়ে নেয়। আমি আর কটূক্তি শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি। আমি সেই সময় খুব ছোট ছিলাম, কিন্তু মায়ের কথা আমি বিশ্বাস করতাম। এই বাড়িতে কে এমন আছে যে আমার মাকে বিরক্ত করছে, আমি জানতে চাইতাম। কিন্তু তারপর হঠাৎ করে আমার মায়ের মৃত্যু হয়। আমি বুঝতে পারিনি কিভাবে তিনি সিঁড়ি থেকে পড়ে গেলেন। সবাই বলেছিলেন যে মায়ের মানসিক সমস্যা ছিল, তাই তিনি ব্যালেন্স রাখতে না পেরে নিজেই সিঁড়ি থেকে পড়ে গেছেন। আমার মা যখন মারা গেলেন তখন কারো কিছু এলো গেল না, সবাই নিজের জীবন নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু আমার জীবন মনে হচ্ছিল একেবারে থেমে গেছে। আমার মা চলে যাওয়ার পর আমি সম্পূর্ণ একা হয়ে পড়েছি। বাবা আমাকে আমার বড় মা অর্থাৎ আমার সৎ মায়ের হাতে দায়িত্ব দিয়ে তিনি তার ব্যবসা দেখাশোনা করতেন, কিন্তু কেউ আমার দিকে তাকিয়েও দেখতো না। আমি পুরোপুরি চাকরদের উপর নির্ভরশীল ছিলাম, তারাও আমার দিকে নজর দিত না। আর কেউ তাদের কখনো জিজ্ঞেসও করতো না বাপি খাবার খেয়েছে কিনা, বাপিকে স্কুলে পাঠিয়েছ কিনা, তাকে হোমওয়ার্ক করিয়েছ কিনা। আমাকে নিয়ে কারো মাথা ব্যথাই ছিল না। এমনকি চাকররাও নিজের মর্জিতে চলতো। যখন তাদের মন চাইতো আমাকে খাবার দিত, আর না চাইতো তো দিত না। আমি খিদের জ্বালায় তাদের পিছন পিছনে বেশিরভাগ সময় ঘুরতাম। একটি শিশু মা যার নেই, তার কেউ নেই। আমার মা যেদিন এই পৃথিবী ছেড়ে চলে গেলেন, আমার সুখও চলে গেল। আমি স্কুল থেকে কলেজে উঠেছিলাম, তখন আমার দিদির বিয়ে হয়ে গেছিল, এবং বিয়ের পরেও সে এখানেই থাকতে শুরু করে, কারণ বড় মা তাকে তার চোখের সামনে থেকে যেতে দেয়নি। আর তারপর একদিন বাবা ও বড় মা সড়ক দুর্ঘটনায় মারা যান। দুজনেই এক আত্মীয়ের বিয়েতে যাচ্ছিলেন। এমন সময় তাদের গাড়ির সাথে বাসের ধাক্কা লাগে, দুজনেই মারা যান। তারপর সব কিছু আমার দিদি এবং জামাইবাবু দেখাশোনা করতে শুরু করে। বাবার উকিল বললেন যে আমার বাবা আগেই আমার নামে সব কিছু করে দিয়ে গেছেন, আর আমার মাও তার বাবার একমাত্র মেয়ে ছিলেন, তাই সব কিছুই আগে থেকে আমার নামে ছিল। বিয়ের সময় বাবা দিদিকে তার প্রাপ্য জিনিস দিয়েই গেছেন, কিন্তু এই কথাটি আমি জানতাম না। দিদি ভেঙে পড়েছিল, কিন্তু আমি তার খুব যত্ন নিতাম। তারপর ধীরে ধীরে দিদির আচার ব্যবহার আমার সাথে ভালো হয়ে গেল। আমি দিদির ভালো ব্যবহারে খুব খুশি হয়েছিলাম। দিদির কাছ থেকে ভালোবাসা পেয়ে আমার জীবন যেন আনন্দের ঢেউ বয়ে গেল। দিদি বললেন, তোর দিদি সবসময় তোর সাথে আছে, নিজেকে কখনো একা ভাবিস না, এখন ভালো করে লেখাপড়া চালিয়ে যেতে পারিস। একদিন দিদি বলল, তোর বিয়ে না হওয়া পর্যন্ত আমি আর তোর জামাইবাবু এখানেই থাকবো। মা বাবার পর তুই ছাড়া আমার আর কেই বা আছে। আমি বললাম, দিদি, তোমার কোথাও যাওয়া দরকার নেই, তুমি এখানেই থাকো। তখন দিদি বললেন, কে জানে, হয়তো তোর বউ এলে আমাকে সহ্য করবে না। তখন আমি কোথায় যাব? আমার শ্বশুরবাড়ির লোকজন বলবে যে আমি এত বছর যে বাড়িতে থাকতাম সেই বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে। তাই তুই এই কাজ কর, বাড়িটা আমার নামে লিখে দে। আমি বললাম, দিদি, এটা আর এমন কি? এই বাড়িটা যতটা আমার ততটাই তোমার। এই বাড়িটা আমি তোমার নামে করে দেব। আমার কথা শুনে দিদি খুব খুশি হয়ে গেল। সময় এভাবেই কাটতে লাগলো, আর আমি আমার পড়াশুনো শেষ করলাম। এরপর আমি অফিসে যেতে শুরু করলাম, আর সাথে সাথে বাবার ব্যবসা দেখাশোনা করতে লাগলাম। এরপর দিদি আমাকে তার পছন্দের একটি মেয়ের সাথে বিয়ে দিয়ে দেন। বিয়ের রাতে আমি রুমে ঢোকার সাথে সাথেই আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে। আমি তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু ডক্টর বললেন সে মারা গেছে। খবর পেয়ে আমার শ্বশুর শাশুড়িও হাসপাতালে আসেন। তারা পুলিশ ডেকে অভিযোগ করেন যে আমি তাদের মেয়েকে মেরে ফেলেছি। আমার শ্বশুর আমাকে থাপ্পড় মারেন এবং পুলিশ আমাকে ধরে নিয়ে গেল। অনেক কষ্টে 3 মাস পর আমার জামাইবাবু আমাকে জেল থেকে বের করে আনলেন। ধীরে ধীরে আমি এই ঘটনা ভুলে গেলাম, যদিও এটা ভুলতে আমার অনেক সময় লেগে গেছিল। তারপর জীবন ধীরে ধীরে তার ট্রাকে ফিরে আসে। তারপর টিকলির সাথে আমার দেখা হয় এবং আমি তার প্রেমে পড়ে যাই, কিন্তু হঠাৎ সেও হারিয়ে যায়। আমি তার প্রেমে পাগল হয়ে গেছিলাম। দিনরাত তাকে পাগলের মতো খুঁজতাম, কিন্তু তাকে কোথাও খুঁজে পেলাম না। টিকলি চলে যাওয়ার পর আমি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম। এখন আমি অনুভব করতে শুরু করেছি যে আমি সত্যি একজন অভাগা ব্যক্তি, যে সবার সুখ ছিনিয়ে নেয়।
দিদি আমাকে অনেক বুঝিয়েছে যে টিকলিকে ভুলে যাও, সে ধোঁকাবাজ আর লোভী মেয়ে। আমি তোর জন্য টিকলি থেকে ভালো মেয়ে খুঁজে এনে দেব, আর তাকে তোর বউ বানাবো। দেখি সে তোকে খুব ভালোবাসবে এবং তোর জীবন স্বর্গ হয়ে যাবে। আমিও ধীরে ধীরে টিকলিকে ভুলতে চেষ্টা করছি। টিকলিকে ভুলতে দিদি আমাকে অনেক সাপোর্ট করেছে এবং আমার অনেক যত্নও নিয়েছে। ধীরে ধীরে সাধারণ জীবনে ফিরে আসতে শুরু করি। তারপর আমার দিদি পিড়াপিড়িতে আমি আর এক বন্ধুর বোনের সাথে দ্বিতীয়বার বিয়ে করি। কিন্তু আশ্চর্যজনকভাবে আমার দ্বিতীয় স্ত্রীও বিয়ের রাতেই মারা যায়। আমি খুব দুঃখ পেয়েছিলাম, কারণ এটা আমার সাথে দ্বিতীয়বার ঘটেছিল। এখন তো কোনো মেয়ে আমাকে বিয়ে করতে রাজি না। এখন আমি আমার দিদিকে পরিষ্কার করে বলে দিলাম যে আমি আর বিয়ে করতে চাই না, বরং আমি এই দেশ ছেড়ে চলে যাচ্ছি। দিদি কাঁদতে লাগলো আর বলল, তুই চলে গেলে আমার কি হবে? আমার তো একটাই ভাই, আর সেও আমাকে ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু এখন আমি আমার জীবন নিয়ে বিরক্ত হয়ে গেছি। 30 বছর বয়সে আমি অনেক কিছু দেখেছি এবং সহ্যও করেছি। আমি দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। আমার মন এখানে কিছুতেই লাগছিল না। আশ্চর্যজনকভাবে সেই সময়ই একজন বুড়ি আমার অফিসে আসলেন। তার মুখ ঢাকা ছিল। কাঁদতে কাঁদতে আমার পায়ের কাছে এসে বসে আমাকে বললেন, আমার ঘরে 2টি প্রতিবন্ধী মেয়ে আছে, তুমি তাদের দায়িত্ব নাও, তোমার ভাগ্য বদলে যাবে। আমি একজন অসহায় নারী, তাদের আর পালতে পারছি না। আমি মরে যাওয়ার পর জানি না আমার মেয়েদের কি হবে। তুমি যদি তাদের দায়িত্ব নাও, তাহলে ভগবান নিশ্চয়ই তোমার তার ফল দেবেন। বুড়ির জন্য আমার করুণা হলো, আর অনেক ভাবার পর আমি হ্যাঁ বললাম। তারপর অনেক দায়িত্ব নিয়ে নিলাম। এরপর আমি ওদের আমার অন্য বাড়িতে নিয়ে গেলাম। ওরা দুজনেই বাইরের সোফায় বসেছিল, আর ঘোমটা সরাতেই আমার অন্তরাত্মা কেঁপে উঠল। কারণ ওরা আমার 2 স্ত্রী, তাদের মুখের অর্ধেক পুড়ে গেছে, তাই তাদের খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল। তারা তো মৃত, তাহলে জীবিত হলো কিভাবে? এরপর বৃদ্ধা যখন তার মুখ থেকে ঘোমটা সরিয়ে দিলেন, তখন আমি অবাক চোখে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। তিনি আমাদের বাড়ির কাজ করতেন, যে আমার মা মরে যাওয়ার পর আমার দেখাশোনা করেছিল। আমি তাকে আন্টি বলে ডাকতাম। তারপর সে হঠাৎ করেই কোথাও চলে যায়। আমার স্ত্রীকে দেখে আমি হতবাক হয়েছিলাম। আমি আন্টিকে জিজ্ঞেস করলাম, এইসব কি, আর এরা জীবিত হলো কিভাবে? এরা তো আগেই মারা গেছে। আন্টি আমাকে বললেন, বাবা, তোমার সাথে অনেক বড় ষড়যন্ত্র হয়েছে। আমি তোমাকে পুরো সত্যিটা বলবো। আন্টি বলতে লাগলেন, তোমার বাবা যখন তোমার মাকে নিয়ে এসেছিলেন, সেটা তোমার সৎ মা মেনে নেননি, তাই তাকে মানসিক রোগী বানাতে উঠে পড়ে লাগলেন। ধীরে ধীরে তাকে মানসিক রোগীতে পরিণতও করেন। সেদিন যদি তোমার মা বেঁচে যেত, তাহলে সবাই সত্যিটা জানতো। তোমার মাকে একটা ওষুধ খাওয়ানো হয়েছিল, যার কারণে সে ভেতর থেকে ফাঁপা হয়ে যাচ্ছিল। তারপর তোমার মা মারা গেল। পরে মা আর মেয়ে মিলে তোমাকে মারতে চেয়েছিল। তারা তোমার খাবারে কিছু মেশাতো, কিন্তু আমি সেই খাবার পাল্টে দিতাম। আমি বড় সাহেবকে এসব বলতে চেয়েছিলাম, কিন্তু আমি যখনই তার কাছে যেতাম, তখনই তার কাছে কেউ না কেউ থাকতো। তারপর তোমার মা এবং বাবাও মারা যান, এবং সব কিছু তোমার দিদি দেখাশোনা করছিল, যার উপর তুমি অন্ধভাবে বিশ্বাস করছিলে। তুমি যাকে যা ভাবতে সে তা নয়। সে ইচ্ছাকৃতভাবে তোমার কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়ার জন্য এই বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়। যখন সে জানতে পারে যে সমস্ত সম্পত্তি তোমার নামে এবং সে কিছুই পাবে না, তখন স্বামী স্ত্রী ভাবলো তোমার জীবন নরক বানিয়ে দেবে, যাতে তুমি নিজেই তাদের হাতে সব কিছু তুলে দিয়ে এই দেশ ছেড়ে চলে যাও, আর কখনো বিয়ে না করো। তোমার যে মেয়েটাকে পছন্দ হয়েছিল, সে নিজে পালিয়ে যায়নি। তোমার দিদি যেদিন সম্বন্ধ নিয়ে গেছিল, সেদিন তার মা তোমার দিদির কাছে অনেক অপমানিত হয়েছিল, এবং তোমার দিদি টিকলিকে হুমকি দিয়েছিল যে তুমি যদি এই শহর ছেড়ে না যাও, তবে তোমার মা জীবিত থাকবে না। টিকলিকে আরও বলা হয়েছিল, এখান থেকে যাওয়ার পরে বাপির সাথে যোগাযোগ রাখার চেষ্টাও করবে না, নইলে তোমার খুব খারাপ হবে। আর জোর করে ওদের এই শহর ছেড়ে চলে যেতে বাধ্য করে। সেদিন আমিও তার সাথে ছিলাম। বাসায় এসে তোমার দিদিকে বলেছিলাম যে, মা, তুমি এমন করো না, বাপি টিকলিকে খুব ভালোবাসে। তোমার দিদি আমাকে বলেছিল, বুড়ি, তুমি তোমার সীমার মধ্যেই থাকো, এই বাড়িতে একমাত্র আমি সিদ্ধান্ত নিতে পারি। বাপি আমার বাবার সমস্ত সম্পত্তি নিয়ে নিয়েছে, আর আমি গোলাম হয়ে এই বাড়িতে রয়েছি। কিন্তু এগুলোতে শুধু আমারই অধিকার ছিল। যদি বাপি আর তার মা আমার বাবার জীবনে না আসতো, তাহলে এই সব আমারই হয়ে যেত।
তার মা বাবাকে বিয়ে করে আমার সব কিছু কেড়ে নিয়েছে, কিন্তু আমি আমার সব কিছু নিয়ে তবেই ছাড়ব। আমি ওকে এত কষ্ট দেব যতটা আমি এবং আমার মা পেয়েছিলাম। মরার আগে পর্যন্ত ওকে শান্তিতে থাকতে দেব না। আমি ওর সব সুখ কেড়ে নেব। তারপর যখন তোমার দিদি তোমার বিয়ে দিত, বিয়ের আগের রাতে সে কনেকে দুধে মেশানো ওষুধ খাইয়ে দিত, যাতে তার খুব কষ্ট হয়। ডাক্তারকে টাকা দিয়ে বলল যে বাপিকে বলল তোমার বউ মারা গেছে। তোমার বোন তোমার শ্বশুর শাশুড়িকেও কিনে নিত এবং তোমাকে ষড়যন্ত্র করে জেলে পাঠাতো। যদিও তোমার দুই বউই বেঁচে ছিল। আমি তোমার প্রথম স্ত্রীকে সাথে নিয়ে গিয়েছিলাম, কারণ সে আর তার বাবা মায়ের সাথে থাকতে চায় না। এবং দ্বিতীয়বার যখন তোমার সাথে একই ঘটনা ঘটল, তখন আমি তোমার দ্বিতীয় স্ত্রীকে এখানে নিয়ে এসে চিকিৎসা করিয়েছি। অর্ধেক পোড়ামুখ সহ তার পরিবারের সদস্যরাও তাকে মেনে নেয়নি এবং তাকে অর্ধেক মুখ পুড়িয়ে দিয়েছে তোমার দিদি, যাতে এই মেয়েরা যদি জীবনে কখনো তোমার সামনে আসে তাহলে তুমি তাদের চিনতে না পারো। আন্টি এসব কথা বললে আমি চুপ হয়ে গিয়েছিলাম, আর আমি পাথরের মতো হয়ে গিয়েছিলাম। আমার দিদি, যাকে আমি মায়ের স্থান দিয়েছিলাম, যার উপর আমি সম্পূর্ণ নির্ভর করেছিলাম, সে আমার শত্রু। আমি তাকে অন্ধভাবে বিশ্বাস করেছিলাম, আর সেই আমার সমস্ত সুখ কেড়ে নিতে চেয়েছে। আমি আমার দুই স্ত্রীকে সঙ্গে নিয়ে আমাদের বাড়িতে চলে আসি। বাসায় পৌঁছাতেই দেখি দিদি তার স্বামীর সাথে বসে চা খাচ্ছে, আর তার স্বামী তাকে বলছে আমাদের সব পরিকল্পনা সফল হওয়ার পথে। তোমার পাগল ভাই দেশ ছেড়ে চলে যাচ্ছে, তার টিকিটও কনফার্ম হয়ে গেছে। এরপর সব ব্যবসা সম্পত্তি আমাদেরই থাকবে। তারপর হঠাৎ তার চোখ আমার দিকে পড়ে তার মুখের রং বদলে গেল। সে তার জায়গা থেকে উঠে চলে গেল। আমার স্ত্রীরা তখনও আমার সাথে ছিল। আমি আমার দিদিকে বলেছিলাম যে আমি আমার জীবনে সব কিছু সহ্য করতে পারি, কিন্তু তুমি এই মেয়েদের যে কষ্ট দিয়েছো তা আমি সহ্য করতে পারি না। আমি তোমাকে আমার মায়ের মতো ভাবতাম, আর তুমি আমাকে কি দিয়েছো? তুমি সরাসরি বলতে যে ভাই, আমার এই সম্পত্তি, ব্যবসা সব কিছু চাই। আমি সব কিছু তোমার নামে করে দিতাম। তোমার একবার বলাতেই আমি এই বাড়ি তোমার নামে করে দিয়েছি। তুমি যদি আমার জীবনও চাইতে, সেটাও আমি খুশি খুশি দিয়ে দিতাম, কারণ আমি তোমাকে খুব ভালোবাসতাম। তোমার জন্য সব কিছুই করতে পারতাম। আমার মা তো বলতেন যে বোনেরা তাদের ভাইয়ের সবচেয়ে বেশি ভালোবাসে, কখনো তাদের ক্ষতি কামনা করে না। মায়ের পর বোনই তার ভাইকে সবচেয়ে বেশি ভালোবাসে। কিন্তু তুমি এসব কি করলে? আমি কান্না করছিলাম। তারপর হঠাৎ একটা বিকট শব্দ হলো। আমি অশ্রু জল সহ চোখে কখনো আমার জামাইবাবুর দিকে, আবার কখনো আমার পিছনে মাটিতে শুয়ে থাকা স্ত্রীর দিকে তাকাচ্ছিলাম। হয়তো আমার জামাইবাবু আমাকেই লক্ষ্য করেছিল, কিন্তু সেটি আমাকে স্পর্শ করার পর আমার এক স্ত্রীর বুকে আঘাত করে। দিদি বলল, আমি তোমাকে এতটা ঘৃণা করি যে তুমি কল্পনাও করতে পারবে না। আমার দিদি আর কিছু বলতে পারার আগেই পুলিশ চলে আসে। আমার আন্টি পুলিশকে ডেকেছে। পুলিশ স্বামী স্ত্রী দুজনকে ধরে নিয়ে যায়। আমি আমার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু ডাক্তার বললেন সে মারা গেছে। কিছুই বুঝতে পারছি না। আমার মনে হচ্ছিল আমি পাগল হয়ে যাব। কয়েক মাস পর আমি আমার দ্বিতীয় স্ত্রীর সার্জারি করেছিলাম। এখন সে সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। আমার দিদি এবং জামাইবাবু জেলেই ছিল। আমার প্রথম স্ত্রী মারা গিয়েছিল এবং দ্বিতীয় স্ত্রী আমার সাথেই থাকছে। সে আমার খুব যত্ন নিত, কিন্তু আমি কাউকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি মহিলাদের প্রতি সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলেছি। দিদি এবং তার স্বামী জেলে ছিলেন এবং দিদি নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। পরিস্থিতি এবং সময় তার স্বামীকে কোনো অবস্থাতেই বাইরে বের হতে দিচ্ছিল না। ধীরে ধীরে আমাদের স্বামী স্ত্রীর জীবন নর্মাল হয়। আজ আমি দুই মেয়ের বাবা। দুজনই আমার পিছনে বাবা বাবা বলে ছুটে বেড়ায়। এখন আমার জীবনে সুখ শান্তি ছাড়া আর কিছুই ছিল না। ধন্যবাদ বন্ধুরা।